ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সামনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 বাংলার পার্ট 1 আলোচনা করে দেব। তো আগের ভিডিওগুলোতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকেই বলছে যে উত্তরগুলো অনেক বড় হয়ে গেছে। তো দেখো, এখানে প্রশ্নের কোনো মান দেওয়া নেই, সবই ডেসক্রিপটিভ কোশ্চিন দেওয়া আছে, তাই উত্তরগুলো একটু বড় হবে। যে যার নিজের মতো করে, কারো যদি মনে হয় ছোট করে নেবে। 1 নম্বর কোশ্চিন দেওয়া আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে। অ্যান্সারটা এইভাবে লিখবে। প্রথমে প্যারা করবে একটা। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। দেবরাজ ইন্দ্র মেঘ ও নদীকে আদেশ দেন কলিঙ্গে ঝড় বৃষ্টি সম্পন্ন করার জন্যে। সেই মতো সমস্ত কলিঙ্গ বৃষ্টিতে নিমজ্জিত হয়, ফলে কলিঙ্গবাসীর অশেষ দুর্গতি হয়। এটা দেওয়ার পর পরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্র ফুটে উঠেছে তা নিম্নরূপ। আর যাদের বড় মনে হবে তারা উপরের প্যারাটা না লিখে এখান থেকেও শুরু করতে পারো। এবারে পয়েন্ট করে দিয়েছি। প্রথম পয়েন্ট যেটা দেওয়া আছে, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। ঈশান কোণে জমতে থাকা কালো মেঘ ক্রমশ কলিঙ্গের সারা আকাশে ছড়িয়ে পড়ে। এরপরেই উত্তরে বাতাসের সঙ্গে সঙ্গত করে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি। কবি কঙ্কন প্রাকৃতিক বিপর্যয়ের এই ভয়াবহতাকে দিকবিদিক থেকে ছুটে আসা 8 দিক হস্তির সুরের সাহায্যে জলবর্ষণের সঙ্গে তুলনা করেন। প্লাবনের তোড়ে জলস্থল মিলেমিশে একাকার হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, দিন রাত্রির পার্থক্য মুছে যায়। উত্তর পবনে মেঘ আরও গাঢ় ঘন হয়ে গেলে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। চারিদিক ঘন অন্ধকারে ঢেকে যায়। সূর্য মেঘাচ্ছন্ন হওয়ায় সূর্যকিরণের অভাবে দিন রাত্রির বিভেদ মুছে গিয়ে সব একাকার হয়ে যায়। কবির ভাষায়, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। 3 নম্বর পয়েন্ট, কৃষিকাজের ক্ষতি। একটানা 7 দিন ধরে চলতে থাকে বজ্রপাত, বৃষ্টি ও ঝড়ের তাণ্ডব। এর ফলে গোটা রাজ্য জলমগ্ন হয়ে পড়ে। জলমগ্ন ঘরের মধ্যে মজুদ ফসল হেজে পচে নষ্ট হয়ে যায়। মহাপ্লাবনে প্লাবিত দেশে চাষের কাজ করারও কোনো উপায় থাকে না। পরের পয়েন্ট, নদ নদীর তাণ্ডব ও ঘরবাড়ি ধ্বংস। 1 সপ্তাহের ঝড় বজ্রপাতে বৃষ্টির সাথে সাথে দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গের নদীগুলি হয়ে ওঠে উত্তাল ও আগ্রাসী। নদ নদীদের পর্বতসম ঢেউ ঘরবাড়িগুলিকে দুমড়ে মুচড়ে ভাসিয়ে নিয়ে যায়। এদের স্রোতের দুরন্ত আঘাতে মাটির ঘরবাড়ি কাগজের নৌকার মতো ভেসে চলে যেতে থাকে। এছাড়া পথঘাট জলমগ্ন হওয়ায় ভুজঙ্গ অর্থাৎ সাপেরা তাদের গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় এবং জলের মধ্যে চলে ফিরে বেড়াতে শুরু করে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 2 দাগের প্রশ্ন রয়েছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ করো। শুরুটা এভাবে করবে, কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা অনেকখানি। নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করলেই তা স্পষ্ট বোঝা যায়। 1 দাগের পয়েন্ট, আত্মরক্ষার সুযোগ। ধীবর বৃত্তান্ততে দেখা যায় রাজশ্যালক ন্যায় রক্ষায় নিযুক্ত। রাজশ্যালক ও 2 জন রক্ষী চোর সন্দেহে এক ধীবরকে ধরেছেন। তার উপরে যখন 2 রক্ষী বেশ চোটপাট করছে, তখন রাজশ্যালক একজনকে উদ্দেশ্য করে বলেছেন, সূচক
একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। আত্মপক্ষ সমর্থন বা বৃত্তান্ত প্রকাশ একটি অন্যতম মানবাধিকার। পরের পয়েন্ট, বিচক্ষণতার পরিচয়। ধীবর কাহিনী শোনার পর চাইলেই রায়সেলক শাস্তি প্রদান করতে পারতেন, কিন্তু তিনি ধীবরকে নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে গমন করেন, যা তার যথেষ্ট বিচক্ষণতার পরিচায়ক। পরের পয়েন্ট, অন্যকে সম্মানিত করা। রায়সেলক প্রথমে চোর সন্দেহে যুবককে তুইতে সম্বোধন করলেও তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। শেষে রাজার বিচারে নির্দোষ ধীবরকে তিনি তুমিতে সম্বোধন করেছেন। রায়সেলক ধীবরকে পেশা নিয়ে ঠাট্টা করেছেন। তিনি দায়িত্ববোধের সঙ্গে ধীবরকে মহারাজের কাছে নিয়ে গেছেন এবং রাজার আদেশ অনুসারে ধীবরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেও বিন্দু মাত্র দ্বিধা করেননি, যা রায়সেলকের রাজার প্রতি আনুগত্যের পরিচায়ক। পরে শেষ প্যারা, ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দিয়েছে তা বুঝতে পেরে তিনি ধীবরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন। এখানে রাজসেলক যদি সত্য মিথ্যা যাচাই না করে নিজেই সিদ্ধান্ত নিতেন, তাহলে দুষ্মন্তর সাথে শকুন্তলার পুনর্মিলন ঘটত না। তাই রায়সেলক চরিত্রটি অনেকাংশে গুরুত্বপূর্ণ এবং ধীবরকে মুক্তি দেওয়ার জন্য রায়সেলকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবারে 3 দাগের কোশ্চিন রয়েছে, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল। লেখাটা শুরু করবে এভাবে, লিও তলস্তয় প্রণীত ইলিয়াস গল্পের মধ্যে লেখক একজন মানুষের জীবনের উত্থান পতনের ইতিবৃত্তকে দেখিয়েছেন। মানুষের জীবন সাগরে সুখ ও দুঃখ নামক তরী অবিরাম বয়ে চলে। প্যারাচেঞ্জ, ইলিয়াসের জীবনের প্রথম দিকে খুব একটা সুখ ছিল না, কিন্তু পরে অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু তার এই সুখের জীবনে বাদ কাটে খুব শীঘ্রই, কারণ তার 2 ছেলে আরামপ্রিয় ছিল। এবারে আমি এটাকে দুটো প্যারা করে দিয়েছি, একটা মানসিক বিপর্যয় আর একটা সম্পত্তির বিপর্যয়। মানসিক বিপর্যয়, বড় ছেলেটি মারামারিতে পড়ে মারা গেল, ছোট ছেলেটি এক ঝগড়াটে মহিলাকে বিয়ে করল। ফলে ইলিয়াসের শান্তিময় জীবনে অশান্তির বাতাবরণ তৈরি হলো। ইলিয়াস তখন মচকে গেলেও ভেঙে যাননি, তার মেয়েটিও মারা যায়। তিনি তার ছোট ছেলেকে একটা বাড়ি, গরু, কিছু ঘোড়া দিয়ে দেন, ফলে সম্পত্তির পরিমাণ কমে যায়। সম্পত্তির বিপর্যয়, এটা একটা পয়েন্ট করছি। তারপর তার ভেড়ার পালে মোড়ক লাগে এবং অনেকগুলো ভেড়া মারা যায়, এ যেন মরার উপর খাড়ার ঘা। তার পরের বছর দুর্ভিক্ষে খড় পাওয়া যায়নি, ফলে তার অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা গেল। এইভাবে ইলিয়াসের সম্পত্তি কমতে কমতে তাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাছাড়া আবার কিরকিজরা তার সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে পালায়। এইভাবে ইলিয়াসের জীবনে নেমে আসে আর্থিক বিপর্যয়ের তমানিসা। ইলিয়াসের শ্যামল প্রান্তর মনোভূমি এক কঠিন রুক্ষ জরাজীর্ণ মরুভূমিতে পরিণত হয়। সে বিপর্যয়ের কালো মেঘের মধ্যে জড়িয়ে পড়ে। 4 দাগের কোশ্চেন দেওয়া আছে, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পে নীতি, নৈতিকতা, মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন এ গল্পের কথক সুকুমার। সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল, তাই স্কুলের অঙ্কের মাস্টারমশাই সুকুমারের কাছে ছিলেন মূর্তিমান বিভীষিকা। পরবর্তীকালে বাংলার অধ্যাপক লেখক সুকুমার একটি অনামী পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে বিশেষ উপলব্ধি করে বসেন। সেগুলি নিম্নরূপ। 1, শ্রদ্ধাশীল। শিক্ষক সম্পর্কে গভীর শ্রদ্ধা সুকুমারের মধ্যে ছিল, তাই বহু বছর পর তার স্কুল জীবনের বিভীষিকা অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই তাকে শ্রদ্ধা জানাতে একটুও দেরি করেননি। একজন শিক্ষকগণ দায়বদ্ধ, ছাত্র তাকে উপলব্ধি করতে পারে। অঙ্কের মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যকে সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করে। পরের পয়েন্ট, অঙ্ক নিয়ে মূল্যায়ন। প্রতিটি বিষয়ের উপর শিক্ষার্থীর ভালো মন্দ বোধ তৈরি হয়। সুকুমারের মধ্যেও তেমন বোধের সঞ্চার হয়েছিল।
তাই অঙ্ক বিষয়টি সম্পর্কে তার মধ্যে একটি ভীতিবোধ প্রথম থেকেই সঞ্চারিত হয়েছিল, কিন্তু অঙ্কের শিক্ষক সম্পর্কে কোনো অশ্রদ্ধা ছিল না। নেক্সট পয়েন্ট, ছাত্রদের সম্পর্কে মূল্যায়ন। ছাত্রদের মন মানসিকতা নিয়েও একটি মূল্যায়ন করেছেন সুকুমার। ছাত্ররা কিভাবে শিখতে চায় তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও সুকুমারের বক্তব্যে উঠে এসেছে। পরের পয়েন্ট, নাগরিক বুদ্ধি নিয়ে প্রশ্ন। নাগরিক জীবন থেকে বহু দূরে যখন একজন মানুষ উপস্থিত হন, তখন প্রত্যাশার থেকে অধিক প্রাপ্তি তার ভাগ্যে জুটে যায়। সুকুমার জানান, এখানকার চড়ুই পাখি ও সেখানে রাজহংসের সম্মান পায়, এ তার আত্মসমালোচনা। প্যারাচেঞ্জ, সংবেদনশীল দার্শনিক জিজ্ঞাসা। পরের পয়েন্ট, স্নেহ মমতার মূল্যায়ন করেছেন সুকুমার। তার চোখে ধরা পড়েছিল কথা বলার সময় মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে, অর্থাৎ শিক্ষক কতখানি ছাত্র সম্পর্কে আবেগ প্রকাশ করেছিলেন। সুকুমারের পরিণত মন বুঝেছে যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের ভীতিকেই উপলব্ধি করেছিলেন, তার স্নেহের ফল্গুধারাকে অনুভব করতে পারেননি। যে স্নেহ মমতা ক্ষমার মহাসমুদ্র মাস্টারমশাইয়ের স্মৃতিকে তিনি 10 টাকায় বিক্রি করেছেন, সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়েছে। এই ভেবে সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হন। 5 দাগের কোশ্চিন, নোঙর কবিতায় বাণিজ্য তরী বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় নোঙর হল জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। কবির মন সুদূর পিয়াসী। কবির সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছে সুদূর কোনো দেশে, কিন্তু তটভূমির কাছে তার অজান্তে নৌকায় নোঙর পড়ে গেছে। কবির জীবনের নানা স্বপ্ন ইচ্ছে কল্পনার প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলি তার নৌকায় আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায়। ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত দুর্বল হয়ে পড়ে। বাস্তবরূপী তটের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাঁধা, কখনো আশার জোয়ার, কখনো নিরাশার ভাটা। জোয়ার ভাটা কথার অর্থ হলো সূর্য চন্দ্রের আকর্ষণে পৃথিবীর জলস্ফীতি এর হ্রাস বা বৃদ্ধি, কিন্তু নোঙর কবিতায় এই জোয়ার মানুষের আনন্দ, ইচ্ছে, লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা। অন্যদিকে ভাটা হলো মানুষের দুঃখ, যন্ত্রণা, হতাশা, যা মানুষের জীবনতরীকে তটের সাথে বেঁধে রাখে, লক্ষ্য থেকে ভ্রষ্ট করে এগোতে বাধা দেয়। এই জোয়ার ভাটায় আন্দোলিত হয় বাণিজ্য তরী, অর্থাৎ আমাদের মধ্যে থাকা হিসেবি চেতনা সর্বদা আমাদের তটের কিনারার সঙ্গে বেঁধে রাখে। তাই সিন্ধু পাড়ে যেতে হলে আমাদের যাবতীয় পিছুটান অতিক্রম করতে হবে, তবেই নোঙর অর্থাৎ আমাদের শিকড় আলগা হবে। 6 দাগের কোশ্চিন, স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নামটি হবে বিপ্রকর্ষ। 7 কোশ্চিন রয়েছে, উপসর্গের ভূমিকা উল্লেখ করো। উপসর্গ হলো নতুন নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, যা শব্দ বা ধাতুর সঙ্গে একাত্ম হয়ে যায়। 8 প্রশ্ন, উদাহরণসহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হর্ষইকার বা হর্ষৌকারকে সেই ব্যঞ্জন ধ্বনির পূর্বেই উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে, যেমন রাতি থেকে রাইত, রাখিয়া থেকে রাইখা।